দেবীপুরের ঘন জঙ্গলে অনেক পশু পাখি বাস করত, আর সেখানে রাজত্ব করত মহারাজ সিংহ। কিন্তু সবই তো বুঝলাম, এবারে আসল ঘটনায় আসি। কথাতেই আছে পেটের জ্বালা বড় জ্বালা। কখনো কখনো পেটের জ্বালায় রাজাও প্রজা হয়ে যায়। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যি সিংহটা বুড়ো হয়ে গায়ে জোরটা একটু কমেছে, নইলে আমার আজকে সাক্ষাৎ মৃত্যু ছিল। সকাল থেকে শিকারের অপেক্ষায় বসে থেকে এতক্ষণ পর একটা হরিণ দেখতে পেলাম, তাও নাগালের বাইরে চলে গেল। আমার যে এখন বয়স হয়েছে সেটাই তার প্রমাণ। তাই শক্তি কমেছে, তার জন্য হরিণের সাথে দৌড়ে পেরে উঠলাম না। সকাল থেকেই মহারাজ শিকারের জন্য হরিণ, খরগোশ, এমনকি পাখি পর্যন্ত খুঁজেছে, কিন্তু ভাগ্য দেবতা বোধহয় সেদিন তার পক্ষে ছিল না। তাই তো হাতের নাগালে হরিণ পেয়েও শেষ রক্ষা আর হলো না। কিন্তু ভাগ্য দেবতা সদয় না হলে পেট তো তা শুনছে না। পেট তো খিদে চুঁচু করছে মহারাজের। আজকের রাতটা মনে হয় উপবাসেই কাটাতে হবে। যাক, মেনে নিতে হবে, বয়স তো হয়েছে। মাঝে সাঝে এক আধটা উপবাস কিংবা একাদশী করলেই বা ক্ষতি কি? এমত অবস্থায় সেখান দিয়ে একটা ব্যাঙ যাচ্ছিল। ব্যাঙটাকে দেখে মহারাজ ভাবল, খিদে পেলেও আমাকে সহ্য করে থাকতে হবে। না, এই ব্যাঙ মেরে আমি আর আমার জাত নষ্ট করব না, কারণ আমি পশুরাজ সিংহ। এদিকে আর এক করুণ অবস্থার সৃষ্টি হয়েছে গাঙের ধারে। প্রচণ্ড দাবদাহ ও তীব্র গরমে গাঙের জল প্রায় শুকিয়ে গেছে। ফলে যে সমস্ত জলজ প্রাণী গাং ছেড়ে বেরোতে পেরেছে তারা প্রাণে বেঁচেছে, আর যারা পারেনি তারা সেখানে শুকিয়ে মরেছে। দাদু ভাই, একটা কথা বলি, মন দিয়ে শোনো। দেখছো তো গাঙের অবস্থা মোটেই ভালো নয়। যারা গাং ছেড়ে যেতে পেরেছে তারা বেঁচে গেছে, আর যারা পারেনি দেখছোই তো কি অবস্থা। তাই তোমাকে বলি, শোনো, তুমি চলে যাও। ওই দূরে পাহাড় দেখছো, পাহাড় পেরিয়েই জঙ্গল, আর ওই জঙ্গল পেরিয়েই সরোবর আছে। শুনেছি ওই সরোবরে নাকি স্বর্গ থেকে স্বয়ং ভগবান এসে স্নান করে, তাই ওখানে কখনো জল শুকোয় না। তাই তুমি ওখানে চলে যাও, এতে আমি নিশ্চিন্ত হব। কিন্তু তোমায় ছেড়ে আমি কোথাও যাব না দাদু। মরতে হলে এখানেই মরবো, তবু আমি কোথাও যাব না। দাদু ভাই, তোমার ঠাকুমা, বাবা মা সবাইকেই আমি হারিয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। তুমি যাও দাদু ভাই, কথা শোনো, অবাধ্য হয়েও না। নেহাত শরীরের জোর কমেছে, বয়স হয়েছে তো, আমি অত দূর যেতে পারবো না, নইলে আমি তোমার সাথেই ওই সরোবরে যেতাম। দাদু ভাই, কথা শোনো। অবশেষে ছোট্ট কচ্ছপ তার প্রাণপ্রিয় দাদুকে ছেড়ে অজানা সরোবরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মানব জীবনটাও এই কচ্ছপের পথের মতো, তাই না? অনেক সময় কোনো পথ প্রদর্শক থাকে না, অথচ লক্ষ্যে পৌঁছবার তাগাদা থাকে। পাহাড় ডিঙিয়ে বনে পৌঁছতেই কচ্ছপের দেখা হলো এক ইঁদুরের সাথে। আচ্ছা বন্ধু, আমি কচ্ছপ বলছি। আমি তো অনেক দূর থেকে আসছি, আমায় একটু বলবে গো, সরোবরটা ঠিক কোন দিকে? আমি জঙ্গলের কোনো রাস্তাঘাট কিছুই চিনি না। হ্যাঁ, নিশ্চয় বলবো, কেন নয়। তবে সে সরোবর তো অনেক দূর, এই জঙ্গলের শেষ প্রান্তে। এখান থেকে তো প্রায় ক্রস দিনেক তো হবেই। সে যত দূরই হোক বন্ধু, আমি ঠিক পৌঁছতে পারবো। দয়া করে একটিবার আমায় বলো, কোনটি সরোবরের পথ? ওই যে রাস্তাটা যাচ্ছে দেখছো না, ওই রাস্তার শেষ প্রান্তে গিয়ে তোমার বাঁ দিক নেবে। বাঁ দিকে গিয়ে কিছুটা গেলে একটি বট গাছ দেখতে পাবে, আর ওই বট গাছ থেকে সোজা দক্ষিণে চলে গেলে তুমি সরোবর পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এখন আমি তবে আসি। গুটি গুটি পায়ে কচ্ছপ সরোবরের পথে চলেছে, আর সে
অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমার শক্তি দাও, আমি আর পারছি না, আমাকে যে সরোবরে পৌঁছতেই হবে। এ কি? এটা আবার কি জাতীয় প্রাণী? সে যাই হোক, আর আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, এবার আমাকে কিছু খেতেই হবে। সরোবরের পথে যেতে গিয়ে ক্লান্ত কচ্ছপ অবশেষে ক্ষুধার্ত সিংহের সামনেই পড়ল। দেখা যাক বেচারা কচ্ছপের এখন কপালে কি আছে। এ আবার কেমন প্রাণী কি জানি বাবা, একে কামড়াতে গিয়ে আমার দাঁতই গেল ব্যথা হয়ে। সত্যি ভগবান যে কত আর কষ্ট দেবে, এমনি খিদের কষ্ট, এখন আবার দাঁতের ব্যথা। কিন্তু চেষ্টা ছাড়লে তো হবে না, আরো কয়েকবার চেষ্টা করতে হবে, খিদের জ্বালা তো মেটাতে হবে। যাই, আর একবার দেখি, চেষ্টা করি। জীবন মৃত্যুর সংকটে দাঁড়িয়ে কচ্ছপ একটি চালাকি খাটালো, যদি শেষ রক্ষাটি হয়। হে প্রভু, আমি অতি ক্ষুদ্র প্রাণী, ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে আপনার সেবা করার জন্য, তাই আমি মনে প্রাণে চাই আমার জন্য আপনার কোনো রূপ ক্ষতি হোক, সেটা আমি চাইনি। আপনাকে উপদেশ দেওয়ার মতো স্পর্ধা আমার নেই, যদি আদেশ করেন তবে আপনাকে একটা কথা আমি বলতে পারি। আচ্ছা বেশ, বল তোর কি কথা আছে। তাছাড়া একটু পরেই তো তুই আমার পেটে যাবি, তাই একটু না হয় তোর কথাই শুনি। হে প্রভু, বলছি কি যে আমার পিঠের যে খোলসটা আপনি দেখছেন ওটা যথেষ্ট শক্ত, ওটাকে কামড়াতে গিয়ে আপনার দাঁত ব্যথা হয়ে গেছে, তাই বারবার কামড়াতে গিয়ে যদি আপনার দাঁত ভেঙে যায় সেটা ভীষণ যন্ত্রণাদায়ক। তাই বলি কি, কাছাকাছি কোনো জলাশয় থাকলে আমাকে সেখানে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, ফলে খোলসটা নরম হয়ে গেলে আপনার চিবোতে সুবিধা হবে। কথাটা তো মন্দ বলিসনি, আকারে ছোট হলেও বুদ্ধিটা বেশ ভালো। যাই হোক, ওটাই আমার এখন করা উচিত। অবশেষে বোকা সিংহ কচ্ছপকে পিঠে বসিয়ে নিয়ে চলল কচ্ছপের সেই সরোবরের দিকে, খোলস নরমের জন্য তাকে ডুবিয়ে রাখতে। শোন কচ্ছপ, আমি কাছে ওই গাছতলাটাই রইলাম, তুই জলের ধারেই ডুবে থাকিস, খোল নরম হয়ে গেলে তুই আমার কাছে চলে আসিস, কেমন? আগে প্রভু, আপনি নিশ্চিন্তে এই গাছতলাতে গিয়ে বিশ্রাম করুন, আমি সময় মতো আপনার কাছে হাজির হয়ে যাব। কচ্ছপ যেভাবে চালাকি করে সিংহকে বিশ্রামে পাঠালো, কচ্ছপের অপেক্ষায় থাকলে সিংহ মহারাজ হয়তো থুরথুরে বুড়ো হয়ে যাবে। কচ্ছপ যে পশুরাজকে বোকা বানিয়ে পাঠিয়েছে সেটা হয়তো এখনো সিংহ মহারাজ টের পায়নি, নইলে কি শান্তির ঘুমে আচ্ছন্ন থাকতে পারে? শোনো বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এইরকমই সুন্দর সুন্দর আরো গল্প শুনতে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।